আসসালামু আলাইকুম, শুভ দুপুর সম্মানিত দর্শক। আপনারা দেখছেন WNN বাংলা। আমি সাথে আছি নিগার দিলহার। আজ আমার সাথে জয়েন করেছেন বাংলাদেশ থেকে বিশেষ অতিথি আমাদের গেস্ট মেহেদি হাসান, যিনি একজন ব্লগার। তার সাথে আমরা কথা বলবো পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যদি একটু আপনার সম্পর্কে ডিটেলস বলতেন যে আপনি কোন কোন কান্ট্রি ভিজিট করেছেন এবং পাকিস্তান আসার পরিকল্পনা কেমন করে করলেন আর কবে করলেন? আমি তো এখন পর্যন্ত বাংলাদেশের প্রায় 64 জেলাতে আমার ভ্রমণ করা হয়েছে এবং বাংলাদেশের বাইরে ভুটান, ইন্ডিয়া, তারপরে কাতার, সৌদি আরব, মালদ্বীপ। তো গত মাসে আমি মালদ্বীপ ভ্রমণের সময় আর কি আমার মাথায় চিন্তা আসে যে পাকিস্তান যেহেতু এই ভিসা চালু করছে, সেজন্য আমি পাকিস্তান যাওয়া দরকার। তো তখন আর কি চিন্তা ভাবনা করলাম, মালদ্বীপ থেকে আসলাম, আসার পরেই আর কি আপনার সাথে যোগাযোগ করলাম। তারপর আমার ভিসা হলো। এই চিন্তা ভাবনা থেকে আর কি তো এর আগে কি পাকিস্তান নিয়ে আপনি জানতেন বা পাকিস্তান নিয়ে কোনো ভিডিওস এগুলো দেখে কি ইচ্ছা হতো যে হ্যাঁ পাকিস্তান যাওয়া দরকার, পাকিস্তান অনেক সুন্দর একটা দেশ? এর আগে আমি আপনার বিভিন্ন ছোট ছোট রিলস আসতো, গিলগিট বালতিস্তান, স্কার্ডু, বিভিন্ন জায়গার, হুঞ্জা ভ্যালি। তখন আমি চিন্তা করতাম যে এত সুন্দর একটা দেশ, অথচ আমরা বাংলাদেশিরা ওখানে যেতে পারতেছি না, মানে কেমন একটা অবস্থা। তা যেহেতু বাংলাদেশে এখন ওরকম বিধিনিষেধ নেই, পাকিস্তানের সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হওয়ার পথে, সেজন্য চিন্তা করলাম তাহলে তো বাংলাদেশ থেকে পাকিস্তান ঘুরতে যাওয়াই যায়। তো আপনি পাকিস্তানে কবে এসেছেন এবং কোথায় কোথায় ঘোরার প্ল্যান আপনার? আমি পাকিস্তানে আসছি আজকে 2 দিন। তো এখন আমার ইচ্ছা আছে গিলগিট বালতিস্তান এদিকে যাওয়ার, তারপরে পাঞ্জাবের মারিতে যাওয়ার ইচ্ছা ছিল, এখনো আছে, দেখি কি করা যায়। হ্যাঁ, ইসলামাবাদ থেকে কিন্তু মারিতে আপনি যেতে পারবেন, অলমোস্ট 45 মিনিটস এর ড্রাইভ। তো ইজিলি গিয়ে কিন্তু একদিনের মধ্যে ঘুরে আসতে পারবেন, ঘুরে চলে আসতে পারবেন। হ্যাঁ ঘুরে চলে। আপনি কিন্তু মারিতে গেলে কিন্তু অবশ্যই একটাবাদ সাইডে, নাথিয়া গেলি, একটাবাদ, এগুলো ঘুরে আসেন। আইয়ুবিয়া অনেক হিস্টোরিক্যাল প্লেস, এখানে পাইপলাইন ট্র্যাক আছে, তারপর হচ্ছে মুশপুরি টপ। আপনি কিন্তু একদিনে গেলে মারি, একটাবাদ, মুশপুরি টপ এগুলো সব কভার করতে পারবেন। এটা কিন্তু অনেক সুন্দর জায়গা। যদি হাইকিং এর শখ থাকে তো ইসলামাবাদে কিন্তু অনেকগুলো ট্রেইল আছে হাইকিং করার জন্য, ট্রেকিং করার জন্য, তো এগুলোতে যেতে পারেন আপনি। তো ইসলামাবাদ কেমন লাগলো? আপনি তো ইসলামাবাদে আসলেন, আপনি কোন এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি করেছেন? আমি তো করাচি এয়ারপোর্ট দিয়ে এন্ট্রি করেছি, কিন্তু আমি আমার বাংলাদেশি যারা ভাই আছে যারা পাকিস্তানে আসার চিন্তা ভাবনা করতেছে, আমি বলবো যে ভাই আপনার যদি 20 থেকে 30 হাজার টাকা বাড়তি খরচও হয়, আপনি ইসলামাবাদ দিয়ে আসেন। জি আপনি ঠিক বলছেন। কেননা আপনি করাচি দিয়ে আসবেন, করাচিতে আপনার প্রায় কত, বাংলাদেশ থেকে আসতে তো আপনার 24 ঘন্টা লাগে। করাচি থেকে ইসলামাবাদ আসার জন্য আপনার 20 থেকে 22 ঘন্টা বাস জার্নি করতে হয়, প্রায় 1600 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, আপনার কত ঘন্টা লাগলো আসতে বাসে? আমার তো 18-20 ঘন্টা লাগছে আসতে। তো অনেক কষ্টের ডেফিনেটলি এটা, যে 20 ঘন্টা জার্নি করে একটা শহর থেকে আরেকটা শহরে আসতে হবে, একটা দিন নষ্ট। একটা দিন নষ্ট। তারপরে তো আমি বাংলাদেশ থেকে আসছি, আমি রেস্ট নেওয়ার সুযোগ হয়নি। চিন্তা করলাম যে আমি এখানে রেস্ট নেব, আমার এখানে একটা দিন সময় নষ্ট। তো রেস্ট এই জন্য নেই। তারপরেও করাচি থেকে ইসলামাবাদ আসলাম, তারপরেও পথে তো অনেক কষ্ট, শরীর তো প্রচন্ড আর কি ব্যথা ছিল কালকে। আজকে মোটামুটি আমি সুস্থ। কেমন লাগলো আপনার? আপনি মনে করেন যে ঢাকার ইসলামাবাদের মধ্যে, ঢাকা একটা ক্যাপিটাল এন্ড ইসলামাবাদও ক্যাপিটাল, তো দুইটার মধ্যে কি দেখলেন, ডিফারেন্স কি দেখলেন? আমি বলবো যে ঢাকা তো ঢাকাই, ঢাকার কিছু কিছু এরিয়া থাকে সুন্দর। তো ইসলামাবাদে এখন পর্যন্ত আমি যা দেখলাম অনেক সুন্দর। এখানের সবকিছুই একদম নিয়ম রেগুলেশন সবকিছুই ঠিক আছে। এখানে সবাই ট্রাফিক নিয়ম মানতেছে, হ্যাঁ আর কিছু না হোক ট্রাফিক নিয়মটা সবাই ফলো করে। এন্ড আপনি ইসলামাবাদে তো মেবি আপনি কাল বিকেলে আসছেন, তো এখন আসার পর আপনি সকাল থেকে কি কি দেখলেন ইসলামাবাদে? এখন আসার পর থেকে সকাল থেকে আমি ইসলামাবাদে এখানে যে পপুলার মসজিদ, যেটা ফেমাস মসজিদ, ফয়সাল মসজিদ গেছিলাম, ওখান থেকেই আর কি আমার তারপরে আপনার সাথে যোগাযোগ হলো। জি জি। আর আরেকটা কথা, যে এখন পর্যন্ত তো মনে করেন যে করাচি আর ইসলামাবাদ, এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো আপনার? আমি তো বলবো ইসলামাবাদ বেস্ট। পাকিস্তান, পুরো পাকিস্তানের মধ্যে আমি বলবো ইসলামাবাদ শহরটাই বেস্ট। করাচি তো বাংলাদেশের কিছু এরিয়া থাকে যে নোংরা এরিয়া, তার থেকেও খারাপ মানে করাচি। এবং এটা পাকিস্তানের সরকারের কাছে অনুরোধ থাকবে যে এক একটা শহরকে নিজের মতো করে গুছানো, যেমন ইসলামাবাদটা যেভাবে গুছাইছে করাচিকে এরকম করা উচিত। আর আমাকে একটু বলেন যে আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন হলেন
মানে বাংলাদেশ টু পাকিস্তান আসার সময়, কারণ এখন কিন্তু ই ভিসা অনেকেই কিন্তু আসতে চাচ্ছেন, অনেকেই দেখা যাচ্ছে ফেরতও চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে। তো আপনি তাদের কি সাজেশন দিবেন যে কি কি ডকুমেন্টস রাখতে হবে বা কিভাবে ভিসা প্রসেসিং করতে হবে, কিভাবে আসলে তাদের জন্য বেস্ট হবে, কোন ওয়েটা বেস্ট হবে? যারা বাংলাদেশ থেকে পাকিস্তান আসতে চায় তাদের জন্য সমাধান হলো কয়েকটাই। এখানে আপনি প্রথমত আপনার ভিসা করতে হবে, ই ভিসা। আর আপনি ভিসা করার পরে আপনার এয়ার টিকিট যেটা হবে, রিটার্ন এয়ার টিকিট, এক পিএনআর নাম্বার হতে হবে, মানে রাউন্ড টিকিটটা একসাথে কাটতে হবে। মূলত আপনি যদি এক এয়ারলাইন্স থেকে একসাথে কাটতে হবে। আপনি যদি আলাদা আলাদা কাটেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে এন্ট্রি দিবে না। আর পাকিস্তানের করাচিতে আমার কষ্ট হয়েছে এয়ারপোর্টে, ওখানে আমাকে বিভিন্ন প্রশ্ন করছে যে আমি पाकिस्तान ऐसा पाकिस्तान से डंकी मारकर कहा जाना है। तो मैंने ये बात सुनकर बहुत हैरान हो गई যে পাকিস্তান দিয়া তো বাংলাদেশের আদমি কো মানে গেম দিয়ে পলায়া কোথাও যাওয়ার মতো রাস্তা নেই। আমি এটা বলি একটা কথা, কিছু কিছু লাস্ট 9 জনকে করাচি এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করা হয়েছে, কারণ আজকাল মানুষ বাংলাদেশ থেকে ইরান বর্ডার দিয়ে তারা আগে যাওয়ার চিন্তা ভাবনা করে বাংলাদেশ থেকে আসছেন, এবং তারা এক ওয়ানওয়ে টিকিট কেটে তারা ইরানের ভিসা দেখাচ্ছে যে আমরা ইরানের ভিসা করছি, আমরা ইরান যাব। এই জন্য তারা আজকাল ওখানে আরও বেশি স্ট্রিক্ট করে দিছে এই জিনিসটা। তো এই জন্যই আমি কাল একটা নিজের লাইভে আসছি, লাইভে এসে সবাইকে বলছি যে অবশ্যই রিটার্ন এয়ার টিকিট থাকতে হবে, প্রপার ডকুমেন্টস থাকতে হবে। কারণ কেউ যদি আসেন, দেখেন যে আপনি আসছেন, আপনি আমাকে কল করছেন, আমি তাকে কিন্তু প্রপারলি সবকিছু বলতে পারছি যে আপনি আমার মাধ্যমে আসছেন, তো আপনি আমার রেসপন্সিবিলিটি, আমার এজেন্সির আন্ডারে আসছেন, আপনি এই জায়গা ঘুরবেন, আমি আপনার সম্পর্কে জানি। কিন্তু তারা কিন্তু প্রপার কাউকে যদি না জানে তাহলে কিন্তু তারা এই বিষয়টা যে যারা বাংলাদেশ থেকে আসবে তারা অবশ্যই কোনো একটা এজেন্সি বা হোটেলের মাধ্যমে যোগাযোগ করে আসবে। কারণ ওর প্রবলেম হতেই পারে, আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনাকে কিন্তু ইমিগ্রেশনে কেউ চেনে না, তো সেক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করবে। আর ভালো খারাপ কিন্তু সব দেশই আছে, কোনো জায়গায় তারা অতিরিক্ত প্রশ্ন করবে সাবধানতার জন্য, কোনো জায়গায় অতিরিক্ত প্রশ্ন করবে টাকা খাওয়ার জন্য। তো এই জিনিসটা সাবধান হইতে হবে, এই জিনিসটা হ্যাঁ এটা বুঝে শুনে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি বলবো যে যারা আসবে তারা অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে নাও পারে, কিন্তু সে তার হোটেল পেমেন্টটা একেবারে বাংলাদেশ থেকে করে দেওয়া, ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশ থেকে পেমেন্ট করা যায় হোটেলগুলোতে, যদি ওটা করতে পারে তখন আমি মনে করি আর এয়ারপোর্টে ঝামেলা হবে না। কারণ ওরা যখন পেইড হোটেল বুকিং দেখে তখন ওরা ছেড়ে দেয়, যদি না হয় তখন তারা আবার এজেন্সিকে খোঁজে যে কার আন্ডারে আসছেন, কেন আসছেন, এটা আবার খোঁজাখুঁজি করে। তো আপনি আমাকে এটা বলেন যে কি কি পরিবর্তন হওয়া উচিত। দেখেন আপনি তো বাংলাদেশ থেকে পাকিস্তানে আসলেন, এখান থেকে কিন্তু মানুষ ওখানে যেতে চায়, আর দুই দেশের মানুষ কিন্তু দুই দেশে যেতে ভয় পায়। তো আপনি তো এখন বলতে আসছেন, আপনার কি মনে হলো, মানে কি কি পরিবর্তন আসা দরকার? আমি মনে করি যে এয়ারপোর্টের যে বিষয়টা, এটা তো নতুন করে ভিসা দেওয়া শুরু হয়েছে, ওই ক্ষেত্রে প্রশাসন থেকে মানে পাকিস্তানি সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে একটা ধারণা দিয়ে দেওয়া যে যারা বাংলাদেশ থেকে আসবে তাদেরকে হয়রানি না করা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন। এই জিনিসটা মানে সরকারের পক্ষ থেকে বলে দেওয়া যে এই জিনিসটা যদি এরকম হয় তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষ পাকিস্তান আসার জন্য আগ্রহ হবে। এবং আর এখানে আরেকটা বিষয় হলো যে সবকিছুর দাম অনেক বেশি ইসলামাবাদে। আচ্ছা আমি একটা কথা বলি, ইসলামাবাদ না, করাচিতেও আমি দেখলাম যে ওখানে অনেক হাই রেট, ঠিক আছে, ওখানে মানে ভিনদেশী কাউকে পেলে ওরা মোটামুটি দামটা একটু বেশি। এই জিনিসটা তাহলে এইভাবে করতে হবে, বলারই দরকার নেই যে ফরেনার্স। ইনফ্যাক্ট আমি আপনাকে একটা মজার কথা বলি, আমি কিন্তু বিভিন্ন জায়গা ভিজিট করি, আপনিও কিন্তু ভিজিট করলে মনে করেন যে যেগুলো টুরিস্ট প্লেস, এখানে কিন্তু অনেক পার্ক আছে যেখানে নর্মাল যারা লোকাল তাদের জন্য হয়তো বা 10 রুপিস বা 20 রুপিস, আমরা যেখানে যাব 500 অথবা 1000 দিতে হবে। তো আমি কিন্তু কখনো বলি না যে আমি বাংলাদেশ থেকে আসছি, আমি কিন্তু কখনোই বলি না, চুপচাপ আমি 10 রুপিস 20 রুপিস দিয়ে টিকিট কেটে ভিতরে চলে যাই। আমি তো এখন পর্যন্ত জার্নিতে আমি কাউরে বলিনি বাংলাদেশি, আমি মানে আমার কথাবার্তাতে কেউ বুঝতে পারে না যে আমি বাংলাদেশি, কিন্তু ওই আমার যে ট্যাক্সি ড্রাইভার সে বুঝতে পারছে আমার পাসপোর্ট দেখার পরে যে বাংলাদেশি। আচ্ছা আপনাকে আরেকটা কথা বলি যে এখানে আসার আগে অবশ্যই একটা মনে করেন যে সিম কার্ড বা তার কাছে নেটওয়ার্কের একটা অপশন থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে নিজেই মোবাইলে ইনড্রাইভ বা এখানে কিছু অ্যাপস আছে সেগুলো দিয়ে আপনারা ট্যাক্সি চুজ করবেন না কখনো, আপনারা অনলাইন যে অ্যাপগুলো আছে সেগুলো দিয়ে বুকিং করবেন, সেক্ষেত্রে আপনার কস্টটা অনেক কম পড়বে। কিন্তু যখন হলো গিয়ে ট্যাক্সি করতে যাবেন, ইনফ্যাক্ট আমিও যখন নিজে ট্যাক্সি করতে চাই তারা ডাবল প্রাইস চায়, আমি পাকিস্তানি হলেও ডাবল প্রাইস চাই। তো এই জন্য কখনোই ট্যাক্সি সিস্টেমকে আপনারা প্রেফার করবেন
করবেন না, সবসময় অনলাইন বুকিংকেই প্রেফার করবেন, ওই ক্ষেত্রে আপনারা ভালো রেট পাবেন। তখন তারা দেখবে না যে আপনি কোন কান্ট্রি থেকে আসছেন বা কে, এটা না, এটা দেখবেন। হ্যাঁ এটা ঠিক দেখবে আছে। না। তো এটা আমি একটা সাজেশন দিলাম। আর হচ্ছে আপনার মানে বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন, তো এই সেফটি নিয়ে যদি আমাকে একটু বলেন, যে অনেকে ভয় পাচ্ছে আসার জন্য, তো এই ব্যাপারে কিছু যদি আমি বলতে চান। যারা বাংলাদেশ থেকে পাকিস্তান আসতে চায় তাদেরকে বলবো যে ভাই আপনারা সরাসরি ইসলামাবাদ আসবেন, তাহলে আপনি পরিপূর্ণ সেফ। করাচিতে একটু সমস্যা হয়, ওখানে পাকিস্তান যারা অধিবাসী তারাই মাঝে মধ্যে বিপদে থাকে, আর আমি আর আপনি তো ভিনদেশি মানুষ, ওখানে বিপদে পড়বই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি ঘোরার ইচ্ছা থাকে আপনাকে ইসলামাবাদেই আসতে হবে, তো সেহেতু যদি 10-20 হাজার বেশিও লাগে তো সেই হিসেবে এখানে আসা দরকার, কারণ আপনার বাসেও কিন্তু টিকেটের কষ্ট বেশি, তারপর হচ্ছে আপনার পুরো একটা দিন কষ্ট করে আসতে হবে, পুরো একটা দিন মাটি ওখানে ঘুরতে ঘুরতে। লাহোরও কিন্তু ঠিক আছে, লাহোর থেকে ইসলামাবাদে আসতে গেলে কিন্তু 4 to 5 আওয়ার্স লাগবে। তো কেউ কিন্তু যদি চায় যে হ্যাঁ আমি আরেকটু রিজনেবল আসতে চাই, সে কিন্তু মিডে লাহোরকে চুজ করতে পারে, সে লাহোর ভিজিট করতে পারলো, লাহোর থেকে ইসলামাবাদে কম সময় আসা যায়। ইসলামাবাদে আসার পর তখন দেখা গেল যে সে ইসলামাবাদ থেকে বিভিন্ন জায়গা, যেমন এখানে যদি সে পেশোয়ারে খাবার খাইতে যাইতে চায় পেশোয়ার যেতে পারে, পেশোয়ার থেকে সে সওয়াত, মালাম জাব্বা, কেপিকে সাইট ভিজিট করতে পারে। তারপর হচ্ছে সে যদি চায় যে গিলগিত বালতিস্তান, সে ইসলামাবাদ থেকে গিলগিত বালতিস্তান যেতে পারে, সে যদি চায় যে সে কাশ্মীর যাবে, সে ইসলামাবাদ থেকে যেতে পারে। তো ঘুরে ফিরে কিন্তু ইসলামাবাদেই যেতে হবে, সে এখন যেখানেই যেতে চায়। কিন্তু ওই যে করাচি সাইডের কিছু ঘোরার জায়গা আছে, বাট আমি মনে করি না যে, আমি নিজেও যাই নাই অ্যান্ড আমি নিজেও প্রেফার করি না যে আপনারা করাচিতে যান। নর্দার্ন এরিয়া গিলগিত বালতিস্তান অনেক সুন্দর, পাঞ্জাব সাইডের কিছু জায়গা আছে অনেক সুন্দর, আপনারা ওগুলো ঘোরেন। হ্যাঁ যদি তার কারো এক্সট্রা টাইম থাকে আপনারা সিন্ধ বেলুচিস্তান সাইড ভিজিট করেন, কারণ ওখানেও গাওয়াদার অনেক সি পোর্ট, এগুলো অনেক সুন্দর। আমি মনে করি করাচিতে আমাদের বাংলাদেশিদের ঘোরার মতো কিছু নাই, তেমন কিছু না, সি বিচ কিন্তু বাংলাদেশই সুন্দর, সি বিচ বাংলাদেশেরটাই সুন্দর, সেন্ট মার্টিন এগুলোই অনেক সুন্দর, কিন্তু করাচির সি বিচ হইলো আমাদের এই যে সীতাকুণ্ডে আমাদের কি বলে এটাকে, চট্টগ্রামের যে সি বিচ আছে একটা, ওই সি বিচের মতোই। আচ্ছা, বাংলাদেশের মানুষ কিন্তু বলে যে আমরা করাচি যাব ঘুরতে, তো আপনি একটু ভালো করে বলেন করাচি ঘোরার মতো কিন্তু জায়গা না। করাচি ঘোরার মতো কিচ্ছু নাই। আমি বলবো যে করাচিতে ঘুরতে যাওয়ার জন্য দরকারই নেই। আপনি শপিং যদি করতে চান, মার্কেটিং, ওই ক্ষেত্রে করাচি ঠিক আছে, করাচি করতে পারবেন, ওখানে আপনি সস্তাতে করাচিতে পেতে পারেন, কিন্তু ঘোরার মতো করাচিতে কিচ্ছু নেই। সেজন্য আমি করাচিতে একদিনও থাকিনি, সরাসরি এয়ারপোর্ট থেকে বের হয়েই ইসলামাবাদের গাড়িতে উঠছি। তো এখন আপনি কোথায় কোথায় যাবেন আমাকে এটা নিয়ে একটু যদি। এখন আমি যাব, আমার চিন্তা ভাবনা আছে যে আমি আজকে না যেতে পারলেও কালকে মাররিতে যাব, ওখান থেকে এসে গিলগিট বালতিস্তান ওদিকে যাব, আমার এই চিন্তা ভাবনা। তারপরে সময় থাকলে অন্যদিকে মুভ করব, না থাকলে বাংলাদেশের দিকে আর কি ব্যাক করব। আচ্ছা, তো বাংলাদেশি পাকিস্তানি দুই দেশের মানুষের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলতে চান। বাংলাদেশি পাকিস্তানি দুই দেশের উদ্দেশ্যে একটাই বলবো যে আমরা তো অনেক কিছুই শুনি, বাস্তবতা যেটা, ছোট থেকে এখন পর্যন্ত আমরা অনেক কিছু শুনছি, কিন্তু পাকিস্তানে আসার পরে আমার এই ধারণাটা একদম পাল্টে গেছে। এখানে মানুষ খুব আন্তরিক এবং মেহমাননেজি। আমাকে দেখার পর অনেকে অনেক কিছু ফ্রিতে সাজছে, অনেকে, একজন তো বাসে আমার সাথে সফর হয়েছে, সে বলছে যে তার সাথে আমাকে তার বাসায় যেতে, ওখানে থাকতে, ওখান থেকে ঘুরতে যেতে। এবং মাররিতেও একজনের বাসা আছে, সে আমাকে বাসের মধ্যে অফার করছে যে তুমি মাররি আসো, আমার বাসায় থাকবা। তা আমি তখন ভাবলাম যে আসলেই পাকিস্তানের মানুষ বাংলাদেশের মানুষদের অনেক মহব্বত করে, কিন্তু আমাদের পিছনে যে সরকার ছিল সে তো ইন্ডিয়াপন্থী ছিল, যার কারণে ওখান থেকে আমাদের যে এডুকেশন থেকে শুরু করে সব জায়গায় পাকিস্তানের ব্যাপারে একটা বিদ্বেষ আমাদের মধ্যে ছড়ানো হয়েছে। আর একটা কথা হচ্ছে ভাইয়া, কি কি পরিবর্তন আসা উচিত? যেমন ধরেন যে আপনি আসলেন, এক তো এয়ারপোর্ট সিস্টেমের নিয়ে তো আমরা কথা বললাম, যেমন ডিরেক্ট ফ্লাইট, তারপর হচ্ছে ভিসা নিয়ে যদি ভিসা ফ্রি করে দিত, আই থিংক ওইটা বেটার হতো আরো। এখনো তো ভিসার জন্য কিছু ডলার খরচ করতে হয়, খরচ করতে হয়, প্লাস এটা অ্যাপ্লিকেশন তো করতে হচ্ছে। তো যদি আমরা আমাদের জন্য ফ্রি করে দিই, অনারেবল ভিসা করে দেওয়া, যেমন আমরা বাংলাদেশ থেকে মালদ্বীপ যাই, নেপাল যাই, অনারেবল ভিসা দিয়ে যাই। আরো কিছু দেশ আছে বাংলাদেশিদের জন্য যে অনারেবল ভিসা, এয়ারপোর্টে এয়ার টিকিট কাটি, এয়ারপোর্টে যাই, ভিসা হয়ে যায়। তা আমরা এতটুকু বলবো যে পাকিস্তান বাংলাদেশ এক সময় ভাই ভাইতা, একই দেশ ছিল। তো ওই জায়গা থেকে যদি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কটা ভালো করা যায়, তো ওই ভালো করতে হলে আমি বলবো যে বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসা করে দেয়, একেবারে কোনো ফর্ম ফিল আপের এসবের দরকার নেই, যে অনারেবল ভিসা, আপনি আসবেন চলে আসবেন, এরকমটা হইলে আমি মনে করি বাংলাদেশের জন্য পাকিস্তানের জন্য একটা সম্পর্কের ভালো একটা
অবস্থান তৈরি হবে। আর ডিরেক্ট ফ্লাইট, ডিরেক্ট ফ্লাইট, এটা হলো কি সবচেয়ে বড় বিষয় যে আমি তো বাংলাদেশ থেকে ভোর 4টা বাজে প্লেনে উঠছি, মালয়েশিয়া ছিলাম 6 ঘন্টা এয়ারপোর্টে বসে, মালয়েশিয়ার টাইম বিকাল 5টা বাজে করাচির ফ্লাইটে উঠছি, ওখান থেকে রাত্রে 8টা বাজে করাচিতে। তো এখানে আমার বহুত লম্বা একটা সফর গেছে, বহুত কষ্ট হয়েছে, মানে এত কষ্ট হয়েছে এটা বলার বাইরে। তা আমি বলবো যে পাকিস্তান বাংলাদেশ মিলেমিশে যদি একটা ডিরেক্ট ফ্লাইট চালু করতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক টুরিস্ট আসবে। ইনফ্যাক্ট অনলি টুরিস্ট না, মেডিকেল থেকে শুরু করে মানে অনেকে কিন্তু ট্রিটমেন্টের জন্য আসতে চাচ্ছেন, এডুকেশন সিস্টেমের জন্য ভালো হবে, বিজনেসের জন্য ভালো হবে। আরেকটা কথা হচ্ছে যে আমি নিজে পার্সোনালি এটা বলতে চাই যে এয়ারপোর্ট সিস্টেমে অবশ্যই পরিবর্তন আনা দরকার, ডিরেক্ট ফ্লাইটে হওয়া দরকার, এবং 2 এমবাসিকে সব ধরনের ভিসাতেই মানে একটু সহজ করা দরকার। যেমন হচ্ছে যে অনলি টুরিস্ট ভিসাই ফ্রি করে দিলে হবে না, কারণ আগে কিন্তু মানুষ হলো ইন্ডিয়াতে যেত ট্রিটমেন্ট করার জন্য। যদি পাকিস্তান সরকার ট্রিটমেন্টের জন্য মানে যেটা মেডিকেল ভিসা বা বিজনেস ভিসা, স্টুডেন্ট ভিসাগুলো সহজ করে দেয়, মানুষ কিন্তু ইন্ডিয়া না গিয়ে মানুষ কিন্তু পাকিস্তানে আসবে, এবং পাকিস্তানে ভালো মতো কিন্তু, কারণ এটা আমাদের ব্রাদার কান্ট্রি, মুসলিম কান্ট্রি, অ্যান্ড আমাদের এখানে কিন্তু পাকিস্তানের কিন্তু অনেক ভালোবাসে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সুবিধা পাবো। হ্যাঁ, এটা হলো যে দেখেন ইন্ডিয়া সবসময় চাবে যে বাংলাদেশিরা পাকিস্তান থেকে দূরে থাকুক। হ্যাঁ, এখন একটা সময় যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা ভালো হওয়ার পিছনে কি হয়েছে গেছে এগুলা মাথায় না নেওয়া, কেন এখন তো আর আমাদের দাদারা ছিল, আর এখানে আমরা তো জানি আমাদের জেনারেশন, আমরা ইতিহাস জানি, তো ওই ইতিহাস থেকে আমরা যতটুকু বুঝি যে এই বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধটা ছিল একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, ভুল বোঝাবুঝি। এই জিনিসটা দূর করে 52 বছর পার হয়ে গেছে, তো সেই জায়গা থেকে পুরনো জিনিসগুলো ভুলে আমরা নতুন জেনারেশন যেহেতু, তো আমাদের নতুন করে ভাবা উচিত, এবং আমাদের উচিত যে 2 দেশ নিয়ে কাজ করা, যাতে 2 দেশের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, মানে মিলেমিশে আমরা একে অপরকে যাতে সাহায্য করতে পারি, বিভিন্ন জিনিস বিজনেস থেকে শুরু করে তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা এন্ড আদার্স, যাতে এক্সচেঞ্জ সিস্টেম হয়, মিডিয়া কোলাবোরেশন হোক বা স্টুডেন্টস এক্সচেঞ্জ হোক, মেডিকেল ট্রিটমেন্ট হোক, ট্যুরিজম নিয়ে কাজ করা হোক, এগুলো নিয়ে যাতে আমরা ভবিষ্যতে কাজ করতে পারি, তাহলে আমরা 2 দেশ নিয়ে জানতে পারবো, 2 দেশে মানে বিপদে আপদে আমরা পাশে থাকতে পারবো। এটা তো অবশ্যই। আর পাকিস্তানের কাছে একটা অনুরোধ যে ওই আমি এখানে আসার পরে দেখলাম যে ইসলামাবাদের পাশে যদি আমি কোনো হোটেলে নাস্তা করতে যাই, একটা রুটির দাম 20 টাকা, আর যদি পাঞ্জাবের ওই পাশে যাই তাহলে একটা রুটির দাম 10 টাকা 12 টাকা এরকম। তো আমার মনে হয় যে বাংলাদেশ আর পাকিস্তান ভাগ হওয়ার মধ্যে এরকম একটা কারণ ছিল যে এই বৈরিটা তৈরি করা, মানে এইভাবে আমি মনে করব যে এই জিনিসটা এরকম না হওয়া, যে আমি যেখানেই যাই না কেন, পাকিস্তান তো পুরো দেশটাই পাকিস্তান, পাকিস্তানে যেখানে যাব সবকিছুর দামটা একরকম থাকা চাই, এই জিনিসটা এখনো পাকিস্তানের মধ্যে বিদ্যমান, যার কারণে আমার এই জিনিসটা একটু খারাপ লাগছে যে না, এটা হওয়া না চাই। হ্যাঁ, আপনি ঠিক বলছেন। তো আপনার সাথে কথা বলে ভাইয়া অনেক ভালো লাগলো, আর অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন। আশা করি দর্শক আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে, তো আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।